জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। আমি এমন কোন কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়। আমি জানি বড় কোন কাজ করে কোন মানুষের বেশি দিন বাঁচতে নাই, বাঁচতে নাই, বাঁচতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই। সব মুক্তিযোদ্ধাদের মাথায়, বাংলাদেশের মাথায়, স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, তাদেরও কবর আছে, তাদেরও স্মৃতিসৌধ আছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। আপনাদের অনুরোধ করছি, সীমা অতিক্রম করবেন না। 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাতে বঙ্গবন্ধু সহ যারা ঘাতকের বুলেটে নিহত হয়েছিল তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা বলছি। সেদিন রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। আমি রাত 8টায় চলে আসি। বঙ্গবন্ধু সাধারণত 9টা সাড়ে 9টার দিকে গণভবন থেকে বাসায় আসতেন, কিন্তু সেদিন কেন যেন উনি 8টায় চলে এলেন। আমি আসার পরে উনি চলে আসেন। ওনার যে চিরচারিত অভ্যাস ছিল যে আমাদের সাথে একটু হাসি তামাশা করে উপরে উঠে যেতেন, সেদিন তার ব্যতিক্রম উনি ঘটাননি। উপরে উঠে যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ থাকতো না। যদি এমার্জেন্সি কোনো টেলিফোন না আসতো তাহলে আমরা একেবারে নির্বিকার থাকতাম। তখন ছাত্র মানুষ, কলেজে অধ্যয়নরত, সে আড্ডা মারা স্বভাবটা ছিল, পরিহার করে চাকরিতে আসতে পারি নাই। শুধু আল্লাহ করতাম কখন বঙ্গবন্ধু ঘুমিয়ে পড়বেন। বঙ্গবন্ধু রাত 12টা থেকে ঘুমিয়ে পড়তেন, এবং শুধু বঙ্গবন্ধু নয়, ওই বাড়ির সবাই রাত 12টা থেকে ঘুমিয়ে পড়তেন যদি কোনো জরুরি কিছু না থাকতো। তা সেদিনও উনি ঘুমিয়ে পড়েছিলেন। ও বাড়ির একটা এমার্জেন্সি গাড়ি থাকতো সরকারি, গাড়িটা নিয়ে আমি নিজেই ড্রাইভ করে বনানী আমার এক বন্ধুর বাসায় যে অনেকক্ষণ আড্ডা দিই, পরে কলাবাগানে এসেও আড্ডা দিই। এসে বঙ্গবন্ধুর বাড়িতে চলে আসি রাত 3টার দিকে আনুমানিক। গেটে যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি ছিল, তাদের সাথে সামনের বেঞ্চ পাতা থাকতো, ওই বেঞ্চে বসে অনেকক্ষণ গল্প করি। তবে রাত 3টার দিকে আমার নির্ধারিত বিছানায় আমি শুতে যাই। আমার একটা দুর্ভাগ্য যে আমার কিন্তু সহসাই রাতে ঘুম আসে না। অনেক রাতে ঘুম আসে, এপাশ ওপাশ করতে করতে ঘুম আসে, কিন্তু এত বড় দুর্ভাগ্য সেদিন শোয়ার সাথে সাথে আমার ঘুম এসে গেছে। আনুমানিক রাত 4টা হবে। টেলিফোনের কাছে একজন টেলিফোন মিস্ত্রিকে আমরা বসায় রাখতাম। টেলিফোন মিস্ত্রি ধাক্কা দিয়ে আমাকে বলে, স্যার আপনাকে ডাকছেন। কে ডাকছে, কোথায় ডাকছে ঠিক বুঝতে পারছিলাম না, আর আমি তো ছিলাম অঘরে ঘুমিয়ে। তো পরে আবার এসে বললো, স্যার প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডাকছে, টেলিফোনে ডাকছে। আমি দৌড়ে যে টেলিফোন ধরলাম। বঙ্গবন্ধু আমাকে বললেন শ্রীনিবাস সাহেবের বাসায় আক্রমণ করেছে, জলদি টেলিফোন লাগা পুলিশকে।
তা পুলিশের যতগুলো নাম্বার ছিল আমার কাছে আমি সমস্ত নাম্বারে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ রেসপন্স করলো না। তা ধারণা যে তারা সবাই ঘুমাচ্ছিল। পরিশেষে গণভবনের যে এক্সচেঞ্জের অপারেটর নাম্বার ছিল আমার কাছে, আমি সেটা লাগালাম। তখন ও ঘুমের মাঝে ছিল, ওর ঠিক আমার কথা সুষ্ঠুভাবে শুনতেও পাচ্ছিল না, আর ওর কথাও আমি ভালো বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু গেঞ্জি গায়ে লুঙ্গি পরে নিচে নেমে আসে আমার রুমে। এসে উনি একটু ধমকের সুরে, যদিও উনি দেখলেন যে না আমি টেলিফোনের চেষ্টা করছি, কিন্তু তথাপি উনি ধমকের সুরে একটু বললেন, কিরে তোকে টেলিফোন লাগাতে বললাম, লাগালি না? আমি, স্যার আমি তো লাগানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তো উনি বললো, দে আমার কাছে দে। আমি যখন ওনার হাতে টেলিফোনটা দিলাম, উনি টেলিফোনটা নিয়ে বললেন, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। বলা মাত্রই আপনারা যারা ও বাড়িতে গিয়েছেন তারা দেখেছেন যে আমাদের অফিস কক্ষটা ছিল যে সিঁড়ি বারান্দাতে উঠে হাতের বাইরে যে রুমটা, এইটা ছিল আমাদের অফিস রুম। মানে বৃষ্টির মতো গুলি আসা শুরু হয়ে গেল। তা উনি তো তাড়াতাড়ি রিসিভারটা টেবিল পরে রেখে শুয়ে পড়লেন, আর আমি রিসিভারটা কোনো রকম নিয়ে ওয়াল ঘেঁষে আমি চেষ্টা করছিলাম যে যদি কাউকে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য যে একটা জানার গ্লাস এসে ফুটে আমার এখানে এসে বেশ খানিকটা কেটে যায়, খুব ব্লিডিং হচ্ছিল। বঙ্গবন্ধু মনে করছে যে আমার মধ্যে গুলি লেগেছে, তা উনি আমাকে শুয়ে পড়তে বললেন। তা আমার বিবেকের একটা ধাক্কা লাগছিল, যেখানে দেশের রাষ্ট্রপতি শুয়ে আমি তার পাশে শুভ, এটা আমি কোনো রকমেই মেনে নিতে পারছিলাম না। তবুও উনি আমার ব্লিডিং দেখে জোর করে হাত দুটি শোয়াই দিলেন। যেখানে রক্তক্ষরণ হচ্ছিল ওখানে হাত বুলিয়ে বলে, তোর খুব লেগেছে তাই না? এমন না স্যার, এমন কিছু হয়নি আমার। এরপরে গুলি থেমে যায়, উনিও উঠে দাঁড়ালেন, আমরা উঠে দাঁড়ালাম। উপর থেকে কাজের ছেলে পাঞ্জাবি আর চশমাটা নিয়ে এলো, উনি আমার কক্ষে দাঁড়িয়েই পড়লেন। পরে গাড়ি বারান্দায় এসে বললেন, পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে তোমরা কি করো? বলে উনি উপরে উঠে চলে গেলেন। আমি আর ডিএসপি সাহেব, যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকা ডিএসপি, আমরা কিছু দাঁড়িয়ে। এরপর পরে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল নেমে আসেন। নেমে এসে ওই একই কথা, যে আর্মি সেন্ট্রি, পুলিশ সেন্ট্রি, এত গুলি চলছে, আপনারা নীরবতা পালন করছেন। ঠিক বলার সাথে সাথে 8-10 জন ঘাতক সামনে এসে বললো, হ্যান্ডস আপ। এটা বিষয়টা আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি হতে যাচ্ছে। ডিএসপি সাহেব পিছন থেকে আমার লুঙ্গি ধরে কান দিয়ে ভিতরে নিয়ে গেলেন আমার অফিস কক্ষে। ওখানে টেবিলে পরে হাত দিয়ে, তখন তো বয়সে অত্যন্ত তরুণ, যে একটা কিউরিওসিটি যে ওখানে কি হচ্ছে। আমি মারা যাব কি যাব না সেটা আমার মনে আসে নাই, ওখানে কি হচ্ছে এটাই আমার জানার বিষয়। তা হঠাৎ গুলি, কামাল ভাইয়ের পা লক্ষ্য করে গুলি করেছে। কামাল ভাই ওখান থেকে এক জাম দিয়ে আমাদের কক্ষের মধ্যে এসে পড়ছেন, ঠিক আমার পায়ের পরে। ওনার ধাক্কায় আমিও পড়ে গেছি। উনি আমার সামনে আমার পায়ের পরে বসে উনি আমাকে বললেন, ভাই আপনি বলেন না যে আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তা আমার একটা ধারণা হলো যে আমি তো বিভিন্ন জায়গায় টেলিফোন করার চেষ্টা করেছি, হয়তো এরা আমাদেরকে দুষ্কৃতিকারী ভেবে এমন একটা আচরণ করছে। কারণ কিছুদিন আগে মনসুর সাহেবের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল, সে একটা ধারণা পোষণ করছিলাম আমি। কামাল ভাই তো, আমি যখন বললাম হ্যাঁ ভাই উনি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, কয় এই শুয়োরের বাচ্চা তুইও সোজা, বলে বৃহস্পতি। তা যেহেতু কামাল ভাই আমার সামনে বসেছিলেন, ঢাল হিসেবে বসেছিলেন, সমস্ত গুলিগুলো ওনার বুক ঝাঁঝরা হয়ে গেল। একটা গুলি এসে লাগলো আমার পাশে দাঁড়িয়েছিলেন ডিএসপি সাহেব, ওনারও পায়ের নিচের আঙুলগুলা সব উড়ে গেল। কামাল ভাই তো মুখ থবলে পড়লেন আমার পায়ের পরে। এরপরে ওরা ফায়ার করতে করতে উপরে উঠে গেল। ডিএসপি সাহেব আমার কাছে এসে কামাল ভাইয়ের নাকে মুখে হাত দিয়ে দেখে যে কামাল ভাই আর নাই। আমার নাকে মুখে হাত দিয়ে দেখে যে আমার শ্বাস প্রশ্বাস তখনও প্রবাহিত হচ্ছে। তা উনি কামাল ভাইয়ের ডেড বডিটা আমার উপর থেকে সরায়ে আমাকে পা ধরে টানতে টানতে পাশের রুমে নিয়ে গেলেন।
ওখানে যে দেখি যে একজন এসবির এএসআই দাঁড়িয়ে আছে। তো ওকে নিয়ে আমাকে নিয়ে ডিএসপি সাহেব পাশের যে দরজাটা পকেট গেট একটা আছে দেখেছেন, এই গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম আমরা, কিন্তু গেটে আসার সাথে সাথে ঘাতকটা বুলেট রাইফেল উঁচু করে হ্যান্ডস আপ। এদের ভিতরে বজলুল হুদা অনাব দেন। বজলুল হুদাকে আমি আগে থেকেই চিনতাম, যে ওই বাড়ির সিকিউরিটির দায়িত্বে এক সময় ছিলেন, প্রায় আসতেন, র্যাকি করতেন, কোথায় কোন সেন্ট্রি পোস্ট হবে এগুলো দেখতেন। তো ওনাকে যখন আমি দেখেছি তখন আমি অরুণার সাথে বললাম যে আমরা তো রাজনীতি করি না, সরকারি চাকরি করি, সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তাই আমরা এখানে এসেছি। ঠিক ডিএসপি সাহেবই একই অরুণায় বিনয় করলেন যে উনিও অত্যন্ত বয়োবৃদ্ধ ছিলেন, আর 3-4 দিন পরে রিটায়ারমেন্টে চলে যাবেন এরকম অবস্থা। তো বজলুল হুদা দয়া পরবশ ভাবে বললো যে ঠিক আছে, তোমাদের কিছু বলবো না, তোমরা লাইনে দাঁড়াও। গেট দিয়ে ঢুকে যে আম গাছটা দেখেছেন, এই আম গাছের নিচে যেয়ে দেখি যে পুলিশের সিপাহী যারা, তাদেরকে দাঁড় করাইছে। তারপর টেলিফোন মিস্ত্রি, গরুর রাখাল, তারপর কাজের যে বুড়ি ছিল, রান্না করতো যে বুড়ি, সে বুড়ি, আরো চাকর ছেলে, তাদেরকে দাঁড় করাইছে। তারপরে ডিএসপি সাহেব, তারপরে আমি, আমার পরে এসবি এএসআই। হঠাৎ একজন ঘাতক এসে এসবির এএসআই কে গুলি করলো। তা উনি তো ওখানে শর্টপাট করে মারা গেলেন। তা ওনার এমনই এক জায়গায় গুলি করেছে যে ওনার এই মাংস কিমা কিমা হয়ে আমাদের চোখে মুখে। এরপরে যখন আবার ফায়ার করতে গেছে আমাকে, তখন বজলুল হুদা হঠাৎ কোত্থেকে এসে বললে, স্টপ ইট, তোমাকে কে গুলি করতে বলেছে, বলে তার হাত থেকে রাইফেলটা কেড়ে নিল। এবং অলরেডি তখন ফায়ার হয়ে গেছে। সেই ফায়ারটা পাশের বাড়ি, যেটা কথিত ডালিমের শ্বশুর বাড়ি, ওই বাড়ির কার্নিশে যে লাগে। তা আমাদেরকে শুধু বললেন যে আপনারা কেউ দৌড় মারার চেষ্টা করবেন না, দৌড় মারলে কিন্তু মেরে ফেলাবো। তখন আমাদের দৌড় মারার অবস্থা কারোর ছিল না। এই বলে উনি গুলি করতে করতে উপরে চলে গেলেন। উপরে তো মহিলাদের আত্মচিৎকার, মৃত্যু যন্ত্রণা, একটা বিভৎস ব্যাপার। বঙ্গবন্ধু একটা কণ্ঠ শুনতে পেলাম, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস, এরপরে ব্রাশ ফায়ার। তখনই বুঝলাম যে বঙ্গবন্ধুকে আর নাই। এরপরে নাসের কাকাকে নিচে নামায় নিয়ে আসলো। নাসের কাকা ও অনুনয় বিনয় করলো। এক ঘাতক বলল শেখ মুজিব বেটার দেন শেখ নাসের। তখন ঘাতক বলল যে ঠিক আছে, আপনাকে কিছু বলবো না, আপনি ওই রুমে যে বসেন, যে আমাদের অফিস রুম, এই অফিস রুমের পাশে অ্যাটাচড একটা বাথরুম আছে, ওই বাথরুমের ভিতরে নিয়ে যেয়ে ফায়ার করলো। নাসের কাকা তখনও মারা যায়নি, হঠাৎ পানি পানি বলে চিৎকার করে উঠছেন। তখন আমার খুব খারাপ লাগলো যে একজন মৃত্যু পথযাত্রী পানি চাচ্ছে, হয়তো দিবে। একজন ঘাতক বলল যা পানি দিয়ে। আমি কিন্তু খুব আশ্বস্ত হয়েছিলাম সেই সময়টুকুর জন্য যে সম্ভবত পানি দিতেই গেল, কিন্তু না, পানির পরিবর্তে আবার ব্রাশ ফায়ার করে এলো। নাসের কাকা তো ওখানে স্তব্ধ হয়ে গেল। উপর থেকে নামাই নিয়ে আসলো এরপরে রাসেলকে। আমি তো তখন বয়সে অত্যন্ত তরুণ, মানে আমি বাপ মায়ের ছোট ছেলে, আমার কোনো ছোট ভাই বোন নেই। ছোট বাচ্চা পেলে আমার খুব ভালো লাগতো। রাসেলকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে একজন খেলার সাথী পেলাম, বা একজনের সাথে কথা বলার সাথী পেলাম। আর রাসেলও কেন যেন আমাকে প্রচন্ড ভাবে পছন্দ করতো। ও এসে যখন দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, ও দৌড়ায় এসে আমাকে ঝাপটায় ধরছে যে ভাইয়া আমাকে মারবে না তো। শিশু রাসেলের সেই সেদিনকার করুণ মিনতির কথা আজও আমার মনে পড়ে। আমি ওর সেই করুণ মিনতি দেখে আমি বললাম না ভাইয়া, তোমাকে মারবে না। তো ওকে সামনে যে পুলিশ বক্স বললো যে তুমি যে ওখানে দাঁড়াও। তো ওখানে গেল। ওখান থেকে একজন যে বললো, ওখান থেকে অবশ্য মায়ের কাছে যাব বলে কান্নাকাটি করছিল। ওখান থেকে একজন এসে বললো যাও, চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি।
অবশ্য একজন ঘাতক উপর থেকে এসে বলল, যা ওকে মায়ের কাছে দিয়ে আয়। তো বললো যে চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি। তো আমার খুব ভালো লাগলো যে বেগম মুজিব বোধহয় তাহলে উপরে বেঁচে আছেন। বেগম মুজিবের কাছে রাসেলকে, মুজিবের হেফাজতেই রাসেলকে দিতে গেল, কিন্তু রাসেল ভিতরে যাওয়ার পরে ব্রাশ ফায়ার। ওই বাড়ির শেষ হত্যাকাণ্ডটি ছিল শিশু রাসেলেরই।